নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন আমি মানি সেলিংস রিলেটেড বিভিন্ন ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি। এবং এই প্রত্যেকটি ভিডিওতে আমার বিভিন্ন দর্শক বন্ধুরা কমেন্ট করে জানান যে, দেখুন আমাদের তো ইনকাম খুবই কম, আমরা টাকা সাশ্রয় করতে পারি না। তো সেখানে আমরা বিভিন্ন রকম স্কিমে ইনভেস্ট করব কিভাবে? এটা এক ধরনের একটি মানসিক যন্ত্রণাও বলতে পারেন। আবার মানুষের ইচ্ছাশক্তির বিরুদ্ধে গিয়ে করাটাও বলতে পারেন। কারণ আমি দেখেছি আপনি যদি নিজে মনস্থির করেন, আপনার যত কমই ইনকাম হোক না কেন, আপনি নিজে মন থেকে যদি মেনে নেন, তাহলে আপনি কিছু না কিছু সেভিংস করতেই পারবেন। দেখুন, চাইলে আপনার যদি ৳১,০০,০০০ মাসিক ইনকাম হয়, আপনি সবটা উড়িয়ে ফেলতে পারবেন। আপনার কিচ্ছু সেভিংস করা থাকবে না। আবার আপনি যদি প্রত্যেক মাসে মাত্র ৳১০,০০০ ইনকাম করেন, তাহলেও আপনি সঠিক জায়গায় ঠিকঠাক ইনভেস্টমেন্ট করে ৫ বা ১০ বছর পর ভালো টাকার মালিক হতে পারেন। তো এর জন্য আপনি প্রত্যেক দিনের যে সংসার খরচ, সেই সংসার খরচ বা আপনার জীবন ধারণের যে মান, সেখান থেকে কোনো কম্প্রোমাইজ না করে আপনি কিভাবে এই সমস্ত দিক থেকে টাকা বাঁচিয়ে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবে, সেই নিয়ে ৭টা পয়েন্ট আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি অভিষেক। আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। এই ভিডিওতে আমি আপনাদের ৭টা পয়েন্ট সম্পর্কে বলব, যেখানে আপনি আপনার যে সাংসারিক খরচ, সেখান থেকে টাকা বাঁচিয়ে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো চলুন এক এক করে সমস্ত পয়েন্টগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখুন, সাংসারিক খরচ অনেক ভাবে হয়ে থাকে। তাই সংসার খরচের জন্য সবার প্রথম যেটি হলো, সেটি হলো আমাদের বাজার। এবং আমরা সেখান থেকেই শুরু করব। সঠিক সিদ্ধান্ত নিয়ে বাজার করুন বা সঠিক বাজেট তৈরি করে বাজার করুন। ধরুন আপনি সকালবেলা বাজারে যাচ্ছেন, সবজি বাজার করতে বাজারে যাচ্ছেন। আপনি একটা লিস্ট বানিয়ে নিন। লিস্ট আপনি বা আপনার স্ত্রীকে দিয়েও আপনি বানাতে পারেন যে, আমাকে এই জিনিসগুলো বলে দাও যেগুলো আমাদের বাড়িতে নেই। আমি শুধুমাত্র সেই জিনিসগুলোই আনবো। যদি আপনি লিস্ট না করেন, তাহলে কি হবে? আপনি বাজারে গিয়ে বিভিন্ন রকম অপ্রয়োজনীয় জিনিস কিনে আনবেন। ধরুন আপনার বাড়িতে আলু আছে, অলরেডি ৫ কিলো আলু আছে। তা সত্ত্বেও আপনি আবার ২ কিলো আলু নিয়ে চলে এসেছেন। এবার যখন জিনিসটা বেশি থাকবে, সেখানে নষ্ট হওয়ার বা বেশি খরচ হওয়ার চান্স থাকে। এইজন্য আপনি সবসময় একটি নির্দিষ্ট লিস্ট করুন, যেগুলো আপনার নেই, সেগুলোই আপনি শুধুমাত্র বাজার থেকে কিনুন। এরপরে যে আপনি এরপরেও আরেকটি ভাবে করতে পারেন, বা আপনি নির্দিষ্ট বাজেট বানিয়ে বাজারে যান। অর্থাৎ আপনি ভাববেন আমি ৳৫০০ বাজার করব, ৳৫০০ বেশি করব না। হ্যাঁ, আপনার ১ দিন বা ২ দিন এটা ঠিকঠাক হতে পারে। ধরুন আপনার বাড়িতে কোনো আত্মীয়স্বজন এসেছে বা কোনো আ বড় কোনো অনুষ্ঠান আছে, সেখানে আপনি বেশি টাকার বাজার করতে পারেন। আদারওয়াইজ আপনি প্রত্যেকদিন যে সবজি বাজার করেন বা প্রত্যেক সপ্তাহে যে সবজি বাজার করেন, সেটিকে আপনি নির্দিষ্ট লিমিট করুন। আপনি ৳৫০০ নিয়ে বাজারে যান এবং আপনি মনে করুন যে এই ৳৫০০ বেশি আমি আর বাজার করব না। এর মধ্যে আমার যা প্রয়োজনীয় জিনিস আমি সেটা অল্প-স্বল্প করে নেব এবং নিয়ে আমি বাড়ি দিব। এর থেকে বেশি কিছু বাড়বেই না। তাহলে দেখবেন আপনি প্রত্যেক সপ্তাহে যে এক্সট্রা টাকার বাজার ঘটছিল বা আপনার যে সমস্ত জিনিস নষ্ট হওয়ার কথা ছিল, সেগুলো আর নষ্ট হচ্ছে না এবং আপনি সঠিকভাবে বাজার থেকে যে বাজেট বেছে নিতে পেরেছেন এবং মাসের শেষে গিয়ে দেখবেন হয়তো আপনার প্রত্যেক মাসে যেটা ৫,০০০ হচ্ছিল, কোনো মাসে ৩,০০০ হচ্ছিল, কোনো মাসে ৫,৫০০ হয়ে যাচ্ছিল। আপনার প্রত্যেক মাসে দেখবেন সেটি ২ থেকে ৳২,৫০০ মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এই যে বাড়তি টাকাটা, সেটি আপনি ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু পাবেন। তবে আপনিও যদি আপনার যে বাজারের পরিবর্তন, সেটিকে যদি সাপ্তাহিক বা মাসিক বাজারে পরিবর্তন করেন, দেখবেন সেখানে আপনার যে মুদি বাজার, সেখান থেকেও আপনি অনেকটা সেভিংস করতে পারলেন। তাহলে আপনার সবজি বাজার এবং মুদি বাজার, এই দুটো সংসারের যে মেইন বাজার, সেখান থেকে যদি আপনি কিছু টাকা আয় করে সঞ্চয় করতে পারেন, তাহলে সেই টাকাকে আপনি সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন। তাই সবার প্রথম বাজেট বানিয়ে বাজারে যান এবং নির্দিষ্ট জিনিস বাজার থেকে কিনে আনুন। কোনো এক্সট্রা জিনিস কিনে আনবেন না এবং মুদি বাজার সেটি সাপ্তাহিক বা মাসিকভাবে মেইনটেইন করুন, যেখানে আপনার কোনোরকম কোনো জিনিস এক্সট্রাও আসবে না এবং সঠিক দামে আপনি বার্গেন করে কিনতে পারবেন। আমি আপনাদের যে পয়েন্ট বলব, সেটি হলো সঠিক সময়ে সঠিক জিনিস কিনুন। অর্থাৎ সময় বুঝে আপনি জিনিস কিনুন। ধরুন আপনি বাজারে গেছেন এবং বাজারে গিয়ে দেখছেন যে আপনার গাজর বাজারে বিক্রি হচ্ছে। এবার আপনি যদি এখন যদি গাজরের সময়, কারণ এটি শীতকাল, এখন যদি আপনি গাজর কিনেন, তাহলে আপনি একটু সস্তা পাবেন। কিন্তু এই গাজরই যখন আপনি গ্রীষ্মকাল বা অন্যান্য সময় পাবেন, অর্থাৎ অফ সিজনে যখন আপনি কিনতে যাবেন, তখন কিন্তু সেটির দাম বেশি। যেমন আপনি যদি এখন বাজার থেকে যদি আপনি আঙুর কিনতে চান, আঙুরের দাম কিন্তু প্রচন্ড বেশি হবে। কিন্তু এখন আপনি যদি কমলালেবু কিনতে চান, সেটা কিন্তু আপনি ৳৫ তেও পেয়ে যাবেন বাজারে। কারণ এখন কমলালেবুর সিজন। তাই আপনি আঙুরটা খেয়ে যদি কমলালেবু খান, তাহলে কিন্তু আপনার যে শরীরে যে ভিটামিনস বা মিনারেলস এর প্রয়োজন, অর্থাৎ আপনি যদি প্রত্যেকদিন ফল খান, তাহলে কিন্তু সেই ফলের প্রয়োজনীয়তা আপনার শরীরে মিটলো এবং আপনার কিন্তু একটি নির্দিষ্ট বাজেটের মধ্যে থাকলো। কারণ আপনি যে সমস্ত জিনিসগুলো
এখনকার সময় অর্থাৎ সিজন অনুযায়ী যে সমস্ত জিনিস পাওয়া যায়, কাঁচা সবজি হোক বা ফল হোক বা অন্যান্য যেকোনো জিনিস, সেইসব জিনিস যদি আপনি সিজনের মধ্যে কেনেন তাহলে সেটা অনেক সস্তা পাওয়া যায়। আর অফ সিজনের জিনিস যদি আপনি কেনেন তাহলে সেটি অনেক দামি হয়ে যায়। সুতরাং সিজন অনুযায়ী আপনি বাজার করুন এবং সিজনে যে সমস্ত জিনিস উঠেছে সেগুলি সস্তায় কিনে আনুন। এতে আপনার সময় বাঁচবে, আপনার টাকা বাঁচবে এবং আপনি অধিক সঞ্চয় করতে পারবেন। ৪ নম্বরে আমি আপনাদের যে পয়েন্ট বলব তা হলো সাশ্রয়ী বিকল্প খুঁজুন। দেখুন সাশ্রয়ী বিকল্প আপনার চোখের সামনেই থাকে, তাও আমরা এড়িয়ে যাই। আসলে দেখুন আপনি সকালবেলা বাজারে গেলেন, সকালবেলা বাজারে গিয়ে আপনি যে সমস্ত জিনিস কিনে আনলেন সেই জিনিসগুলোই কিন্তু একটা সময়ের পর দেখবেন যত বেলার দিকে হবে তত কিন্তু সেই বেলাতে সেইসব জিনিসের দাম কিন্তু পড়ে যায়। এবার আমি বলছি না যে আপনি বেলাতেই বাজারে যান বা বেলা করে, হয়তো আপনার সময় নাও উঠতে পারে। আপনি সকাল অফিস যাওয়ার আগে সকালবেলা বাজার করে আনতে পারেন। তাহলে আপনাকে এমন কোনো পরিচিত বা সাশ্রয়ী বিকল্প খুঁজতে হবে যেখানে ধরুন আপনার পরিচয় আছে। আপনি কোনো পরিচিত মানুষের থেকে বাজার করুন যেখানে যে আপনার আ দামটা সঠিক নেবে। এবার আপনি যদি প্রত্যেকদিন আলাদা, আলাদা মার্কেটে যান তাহলে কি হয়? আপনার সঙ্গে কারো পরিচিতি থাকে না এবং সেখানে আপনার থেকে বেশি দাম নেওয়ার একটা প্রবণতা থেকে যায়। সুতরাং আপনি যেখান থেকে বাজার করছেন সেই জায়গাটা যদি নির্দিষ্ট হয় তাহলে আপনি অবশ্যই তার থেকে একটু বেটার রেট পাবেন এবং আপনি সেখান থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাজার করতে পারবেন এবং নির্দিষ্ট দামে পাবেন। ঠিক তেমনটা আপনি মুদি বাজার বা অন্যান্য জিনিস কেনার ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে এপ্লাই করতে পারেন। অর্থাৎ যদি আপনি সঠিক বিকল্প খুঁজে পান, ধরুন আপনি কোনো পাইকারি মার্কেট জানেন যেটা আপনার বাড়ি থেকে ঠিক যতটা দূরে আপনি এখন বর্তমানে যেখান থেকে বাজার করেন সেটাও আপনার ততটাই কাছে। সুতরাং আপনি যদি ১ কিলোমিটার বেশিও হয় যেখানে পাইকারি বাজার, সেখান থেকে যদি আপনি কিনে আনতে পারেন তাহলে আপনার একটু সস্তা হবে। মাছ, মাংস বা ইত্যাদি বিভিন্ন রকমের জিনিস যদি আপনি পাইকারি বাজার থেকে কিনে আনতে পারেন বা যেখানে একটু বেশি দোকান আছে সেই জায়গা থেকে কিনে আনতে পারেন তাহলে আমার মনে হয় সস্তা হবে। এরকম প্রত্যেকটি জায়গাতেই দেখবেন কোথাও বাড়ির কাছাকাছি একটা দোকান থাকে, আবার কোথাও বড় মার্কেট থাকে। আপনি যদি বড় মার্কেটে যান সেখানে কম্পিটিশন থাকে। কারণ কোথাও দেখবেন আপনার বাড়ির কাছে দেখবেন একটাই মাংসের দোকান বা একটাই মাছের দোকান। সেটি যদি আপনি কোনো একটা বড় বাজারে যান সেখানে দেখবেন ১০ জন মাছ নিয়ে বসে আছে সেখানে, বা আপনি বার্গেন করতে পারবেন বা তারা আপনাকে অপশন দিয়েছে। কেউ যদি একই মাছ, ধরুন কাতলা মাছ কেউ যদি আপনাকে ৳২৫০ বলে, কেউ আবার আপনাকে ৳৩৫০ বলছে। আপনি দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখতে পারেন। হয়তো মাঝখানের কোনো একটা জায়গায় আপনি দেখলেন যে ৳৩২০ য় আপনি খুব ভালো মাছ পেয়ে গেলেন। কিন্তু আপনার বাড়ির কাছে যে ব্যক্তি থাকবেন তার কাছে কিন্তু একটাই অপশন থাকবে এবং তিনি যা দাম বলবেন তার থেকে ১০-২০ কম দিয়ে আপনাকে নিতে হবে, বা তিনি তার মর্জি মতো নাও কমাতে পারেন, সেখান থেকেও আপনি নিতে পারবেন। সুতরাং সবসময় যেকোনো জিনিস কেনার ক্ষেত্রে আপনি সাশ্রয়ী বিকল্প খুঁজুন। যেকোনো জিনিস হতে পারে। সেটি আপনার কোনো প্রসাধন সামগ্রী হতে পারে, আপনার জামাকাপড় হতে পারে। সবকিছুর ক্ষেত্রেই আপনি একটি নির্দিষ্ট সাশ্রয়ী বিকল্প খুঁজুন। অর্থাৎ কোথায় সস্তা হবে সেটি আপনি খুঁজে বার করুন এবং সেই পরিচিত মানুষের থেকে বারবার রিপিট করুন কেনা। তাহলে আপনার মনে হয় যে মাসের বা বছরের শেষে গিয়ে দেখবেন আপনি অনেক টাকা এখান থেকে সেভিংস করতে পেরেছেন। ৫ নম্বরে আমি আপনাদের যে পয়েন্ট বলব তা হলো বার্গেন করা বা দরদাম করতে শিখুন। হয়তো আপনার এটি অভ্যেস নাও থাকতে পারে বা অনেকে লজ্জার কারণে করতে পারে না। কিন্তু আপনাকে যদি সাশ্রয়ী হতে হয় বা সেভিংস করতে হয় তাহলে আপনাকে দরদাম করতে হয়। দেখুন, আপনি যতই বড়লোক হন বা গরিব লোক হন বা মধ্যবিত্ত হন, প্রত্যেকেই দরদাম করে। যে কোটিপতি তিনিও একটা বড় প্রপার্টি বা কোটি টাকার একটা প্রপার্টি কেনার আগে নিশ্চয়ই তার সঙ্গে বার্গেন করেন, দরদাম করেন। হয় হয়তো তিনি ৳১০০ একটা জিনিস কেনার ক্ষেত্রে দরদাম করেন না, কিন্তু তিনি ৳১,০০,০০,০০০ জিনিস কেনার ক্ষেত্রে অবশ্যই দরদাম করেন। তেমনি আমাদের কাছে বা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে ৳১,০০,০০,০০০ যেমন মূল্য, আমাদের কাছে অনেকটা ধরাছোঁয়ার বাইরে আমাদের কাছে কিন্তু ৳১০০ মূল্য আছে। সুতরাং আমরা যখন বাজারে ৳১০০ কোনো একটা জিনিস কিনতে যাচ্ছি বা ৳৫০০ কোনো জিনিস কিনতে যাচ্ছি, তখন সেটা অবশ্যই দরদাম করা উচিত। কারণ আমরা ২ থেকে ৩ জায়গায় যদি দরদাম করি একটা বাজারের মধ্যে, তাহলেই আমরা সঠিক জিনিসের দামটা পাই। তবে এমনটাও নয় যে কাঁচা সবজির বাজারে গিয়ে আপনি আ কারো থেকে হয়তো ৳১০ র কোনো একটা জিনিস নিয়েছেন বা ৳২০ র একটা জিনিস নিয়েছেন, সেখান থেকে হয়তো গরিব মানুষ তার থেকে আপনি ৳২ বা ৳৩ কেটে তাকে দিলেন। এমনভাবে সেভিংস করার প্রয়োজন নেই, বা এটা আমি নিজেও করি না। কিন্তু তবু সবসময় আপনি যখনই কোনো জিনিস কিনতে যাবেন, সেটির সঠিক মূল্য জানার জন্য আপনার প্রত্যেকবার বার্গেন করা বা দরদাম করা উচিত। সেটি কাঁচা সবজি হতে পারে, সেটি আপনার মুদি বাজার হতে পারে, সেটি আপনার জামাকাপড় হতে পারে। সব জায়গাতেই আপনি দরদাম করুন এবং সঠিক জিনিসটা পিক করুন। দেখুন, দরদাম করলে তবেই আপনি সঠিক জিনিসটা জানতে পারবে। না হলে আপনি যদি কোনো শপিং মলে গিয়ে যদি কোনো ব্র্যান্ডেড জিনিস তুলে আনেন, আসলে সেটি কত মূল্য বা বাজার থেকে কিনলে আপনি কতটা সস্তা পেতেন সেটি আপনি জানবেনই না। তার আগেই আপনি কিনে ফেলবেন। সুতরাং প্রত্যেক জিনিস কেনার আগে দরদাম করা শিখুন এবং নির্দিষ্টভাবে সঞ্চয় করা। ৫ নম্বরে আমি যে পয়েন্ট বলব তা ৫ নম্বরের সঙ্গে কিছুটা মেলে। কারণ এটি আমি আপনাদের বলব যে প্রত্যেক জিনিস সময় অনুযায়ী কিনুন। দেখুন, অনেক সময়তেই থাকে আমরা অসময়ে কোনো জিনিস কিনলে সেটির হয়তো সঠিক মূল্য পাই না, বা সেটিকে হয়তো বেশি দাম দিয়ে কিনে ফেলি। যেমন ধরুন আপনি রিবন্ডস এর কোনো শার্ট কিনবেন বলে ভাবছেন।
দেখুন, হয়তো সেটি আপনাকে সঙ্গে, সঙ্গে না কিনলেও হতো। আজ থেকে হয়তো আপনি ১ মাস পরে কিনলেও সেটি হবে। হয়তো এরপরে আপনাকে হয়তো 25th ডিসেম্বর আসতে চলেছে। সুতরাং 25th ডিসেম্বরে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসকাউন্ট অফার থাকে এবং ইয়ার এন্ডিং সিজনে বিভিন্ন সেল থাকে। সুতরাং আপনার যদি জামাকাপড় কেনার থাকে বা কোনো ইলেকট্রনিক্স জিনিস কেনার থাকে, আপনি ইয়ার এন্ডে দিয়ে কিনতে পারেন। অর্থাৎ কাছাকাছি খুঁজুন যে কোন সময় আপনি কিনতে চাইছেন। যদি মিড ইয়ারে কিনতে চান তাহলে দেওয়ালি বা দুর্গাপুজোর সময় খুব বড় ডিসকাউন্ট চলে। আপনি সেই সময়তে জিনিসপত্র কিনতে পারেন। তাহলে তখন আপনি ডিসকাউন্টে পাবেন। আবার এখন বর্তমানে যেহেতু ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বরে দেখবেন একদম শেষের দিকে অর্থাৎ জানুয়ারির ঠিক আগে আপনাকে কিন্তু ইয়ার এন্ডিং সেল আপনি অফলাইন স্টোরেও পাবেন, অনলাইন জায়গাতেও পাবেন এবং বড়, বড় ডিসকাউন্ট আপনি পাবেন। আপনি তখন যদি কেনেন দেখবেন যে শার্টটি আপনি ৳১,০০০ এখন পাচ্ছেন, সেই শার্টটি কিন্তু একটা ডিসকাউন্টের পর হয়তো আপনি কোনো কার্ডের মাধ্যমে বা কিছুর মাধ্যমে ৳৫০০ য় পেয়ে গেছেন। অর্থাৎ 50% বা 40% বা 30% আপনি ডিসকাউন্ট কিন্তু পাবেনই। এরকমভাবে প্রত্যেকটা জিনিসই আপনার বড় ফার্নিচার হতে পারে, আপনার বাড়ির বড় টিভি হতে পারে, আপনার ফ্রিজ হতে পারে। যেকোনো জিনিস কেনার আগে আপনি যদি একটু সঠিকভাবে খোঁজ খবর করেন বা সঠিক সময়ে কেনেন, মানে আজকে আমার প্রয়োজন মনে হয়েছে, আমি আজকেই গিয়ে কিনে নিলাম। আমার সামনের যে দোকানটি আছে সেখানে কোনরকম বার্গেন করলাম না বা কোনো সময়ের তোয়াক্কা না করে আমি আজকেই গিয়ে কিনে নিয়ে চলে আসলাম। আমার মনে হয় সেটিতে আপনার একটু বোকামি হবে। কারণ তিনি আপনাকে সঠিক সময়ে জন্য অপেক্ষা করার জন্য কেউ বলবে না। আপনি যদি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন, তাহলে কিন্তু আপনি সঠিক প্রাইসটা জানতে পারবেন এবং সঠিক প্রাইস জেনে আপনি সঠিকভাবে কিনতে পারবেন। আপনি সারা বছর দেখুন, কখনো না কখনো ঠিক ডিসকাউন্ট চলে। সেটি হতে পারে জানুয়ারি মাসের শুরু থেকে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত আপনি দেখবেন ১ বা ২ মাস ছাড়া, ছাড়া বিভিন্ন রকম ডিসকাউন্ট প্রাইস থাকে বা আপনি নিজেও বিভিন্ন জায়গা সার্চ করে বিভিন্ন অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পারেন যে এখন কোন ওয়েবসাইটে বেশি ডিসকাউন্ট চলছে বা কোন অফলাইন স্টোরেতে বেশি ডিসকাউন্ট চলছে। আপনি চাইলে সেখান থেকে পারচেজ করতে পারেন অথবা আপনার যদি পরিচিত কোনো জায়গা থাকে যেখানে ডিসকাউন্টে যেকোনো জিনিস পাওয়া যায়, আপনি সেখান থেকে কিনতে পারেন। তাহলে কি হবে? আপনার যে সঠিক যে জিনিসটা সেটিও থাকবে, অর্থাৎ আপনার যে প্রয়োজন সেটাও মিটবে এবং তার সঙ্গে, সঙ্গে আপনি সঠিক মূল্যে কোনো জিনিস কিনতে পারবেন। এবার আসি ৭ নম্বর। ৭ নম্বর পয়েন্টটি, এই যে এতগুলো পয়েন্ট বললাম, এই এতগুলো পয়েন্টের সামারাইজ অর্থাৎ আমি আপনাদের প্রত্যেকটি পয়েন্টে একটাই উদাহরণ দিয়েছি যে আপনারা কেন সাশ্রয় করবেন? ইনভেস্টমেন্ট করার জন্য। সুতরাং এই ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে কিন্তু ইনভেস্টমেন্টের মনোযোগী হতে হবে। অর্থাৎ আপনার যদি মানসিকতা ইনভেস্টমেন্টের না থাকে, আপনি এই উপরে যে ৬ টি পয়েন্ট সম্পর্কে বললাম, আপনি সেগুলো কিছুই করতে পারবেন না। কারণ আপনার এই ৭ নম্বর পয়েন্টে আমি এজন্যই আপনাকে বলছি যে ইনভেস্টমেন্টের জন্য মানসিকতা তৈরি করুন। ইনভেস্টমেন্টের মানসিকতা যদি না থাকে তাহলে এই ৬ টা পয়েন্ট আপনার জন্য বৃথা। আজকে আপনি বর্তমানে যে ইনকাম করছেন, সেই ইনকাম আপনার ভবিষ্যতে প্রচুর বেড়েও যেতে পারে, আবার সেই জিনিসটা কমেও যেতে পারে। সুতরাং আপনাকে সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করে ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় করে রাখা দরকার। কারণ বর্তমানে যদি আপনার পরিস্থিতি খারাপও হয়, তাতেও আপনার যে ইনভেস্টমেন্ট গুলো আছে, সেই ইনভেস্টমেন্ট গুলো আপনাকে তখন হেল্প করবে। সুতরাং প্রত্যেকের ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় করা উচিত এবং কিভাবে ইনভেস্টমেন্ট করবেন তার পুরো লিস্ট আমি আমার ডেসক্রিপশনে দিয়েছি। আপনার জন্য যে স্কিম আপনার জন্য সঠিক হবে, আপনি সেই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং বিভিন্ন স্কিমে ইনভেস্টমেন্ট করার জন্য গাইড আমি করে থাকি। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনি দেখুন, ফলো করুন। দেখুন প্রত্যেকটাতে আমি বিভিন্ন রকম স্কিমে ইনভেস্টমেন্ট করার এবং তা থেকে কি বেনিফিট পাওয়া যায় সেই সম্পর্কে ডিটেইলসে বলেছি। সুতরাং আপনি যত খুশি ইনভেস্টমেন্ট সম্পর্কে জানবেন, যত বেশি করে আরো জানবেন, তত বেশি শিখবেন এবং ইনভেস্টমেন্ট করার মানসিকতা তত বাড়বে। এবং উপরোক্ত যে ৬ টি পয়েন্ট সম্পর্কে আলোচনা করলাম, এই পয়েন্ট সম্পর্কে আপনারা যদি ইনভেস্টমেন্টে মনোযোগী হন, তাহলে আপনি এই ৬ টা পয়েন্ট আপনি মেনে চললে সংসার যে খরচ, প্রত্যেক মাসে যে সংসার খরচ, সেই সংসার খরচ বাঁচিয়েও আপনি অনেক টাকা সেভিংস করতে পারবেন এবং সঠিক জায়গায় ইনভেস্টমেন্টও করতে পারবেন। উপরের ৬ টি পয়েন্ট সম্পর্কে বা ইনভেস্টমেন্ট করার কোনো নতুন নিয়ম সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আর আপনার যে প্রিয়জন তারা যদি এই ৬ টি পয়েন্ট না মেনে চলেন, অর্থাৎ তারাও যদি সংসার খরচ বাঁচিয়ে কোনো সেভিংস করতে না পেরে থাকেন, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন, যাতে তারাও খুব ভালো একটি সেভিংস করতে পারে। ফিরছি পরের সপ্তাহে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বাংলা জ্ঞান থেরাপি আর খুব ভালো সেভিংস করুন। নমস্কার।